বাবা আমি তো বন্ধু 3 লাখ টাকা দিয়ে দিলাম আর কত টাকা দিলাম আমার মাইয়ার তোমরা ছাড়বা কতই বাজান শুনেন থানা পুলিশের ঝামেলায় যায়েন না ওই দিক কিন্তু আগেই ব্লক করে রাখছি কোনো কাজ হবে না তোর ফিঙ্গারের ছাপ দিয়ে পরিচয়পত্র দিয়ে তারপরে এই সিম কেনা হয়েছে স্যার এটা তো আমি জানি না স্যার আপনি যদি বিশ্বাস না হয় তাহলে আজ যারা পরিচিত আছে এতগুলোকে আর নাম্বার মিলাইছেন তাইলে বুঝবেন স্যার আপনি ওনাদের ফোন করেন ফোন করে বলেন আপনি ওনাদের টাকা দিবেন আর ভালো কথা আপনি বলবেন টাকার পরিমাণ 15,000 টাকা সবুজকে গ্রেপ্তার করতে হবে যেহেতু তার নাম্বারে অপহরণের টাকা পয়সা লেনদেন হয়েছে সুতরাং এই মামলায় সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনারা কারা আমার এভাবে ধরতেছেন আমরা পুলিশের লোক ভাই আন্নাদের দচ্ছে কিনলে জানি না ভাই আপনি কি করছেন আমিও কিছু করি নাই খালি এই ফোন নাম্বারটা তোর মান্যাটা কই এই ভয় ভীতি দেখায় আমারও তো একই কথা কয় ভাই আমারে ছাড়বেন কখন টাকা দিলে ছেড়ে দেবো ভাই আব্বাই কি এখনো টাকা দেয় নাই দিয়েছে পুরোটা দেয় নাই বাকি আছে এই মেয়ে কি ফাইজলামি শুরু করছেন 1 ঘন্টার মধ্যে টাকা দেবেন আমি আপনার এখন টাকা দিতে পারবো না আমার কিছুদিন সময় দেন আমি আপনার টাকা দিমু বলছি তো সাহেব আটক এ ভাই আপনি আমার সাথে এরকম করতেছেন কেন ভাই আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন পুলিশের লোক পুলিশের লোক ভাই আমি কি করছি এদিকে কথা কবি না থানায় গেলে বুঝবো বরকত সব তুলো নিয়ে আসো ভাই আমি কি করছি দর্শক আমাদের এই ব্যস্ত নগরে প্রাণের শহরে প্রতিনিয়তই কোথাও না কোথাও অপরাধ সংগঠিত হচ্ছে যে অপরাধগুলো করে অপরাধীরা অনেক সময় পার পেয়ে যাচ্ছে ভুক্তভোগীরা সবসময় বিপদেই পড়ে যাচ্ছেন কিন্তু কেন কিভাবে আর কারা এই অপরাধ করে যাচ্ছে সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি আমাদের নিয়মিত আয়োজন যমুনা টেলিভিশনের ফাদের অনুষ্ঠানে দর্শক গত পর্বে আমরা দেখেছি লিজাকে অপহরণ করার পর তার বাবার কাছ থেকে দফায় দফায় অপহরণকারীরা টাকা নিয়েছে কিন্তু সেই অপহরণকারীদেরকে এখনো ধরতে পারেনি পুলিশ কারণ যে নাম্বারে টাকা বিকাশ করা হয়েছে খোঁজ নিয়ে জানা যায় সেই নাম্বারগুলো অন্য কারো নামে রেজিস্ট্রেশন করা যারা এই অপহরণের সাথে কোনোভাবেই জড়িত নয় অবশেষে পুলিশ একজন সিম কার্ড বিক্রেতা তমালকে আটক করেছে ইন্টারোগেশন সেলে তমাল দেখা যাক তমাল কি বলে তমাল সিম নিয়ে কি কাণ্ড ঘটাইছিস তুই বলতো স্যার আমি আবার কি কাণ্ড ঘটাইলাম দেখ এই যে দুটো নাম্বার তুই যাদের কাছে বিক্রি করেছিস এবং অ্যাক্টিভ করেছিস তাদের যে তথ্য দিয়েছিস এই সিম তো তাদের না স্যার তারা যদি এই সিম না কেনে তাহলে আমি কেমনে বিক্রি করলাম সেটাই তো আমার প্রশ্ন ওরা তো সিম কিনেনি তাহলে ওদের তথ্য দিয়ে কে কিনলো তাছাড়া ওদের বায়োমেট্রিক ডিটেলস কিভাবে পেলে ওদের আঙ্গুলের ছাপ ভোটার আইডি কার্ডের নাম্বার ইনপুটে কি করে এলো অ্যাক্টিভ হলো কিভাবে স্যার যার সিম সে কিনছে যদি না কিনে থাকে স্যার কিনছে তো অবশ্যই স্যার সুমন সবুজ নামে দুজন লোক আমাদের হেফাজতে আছে যাদের নামে দুটি সিম কেনা হয়েছিল দুটোই তোর কাছ থেকে কেনা হয়েছে এবং ওরা দুজনেই জানে না আসলে সিমের মালিক কে কে চালায় কে কিনেছে স্যার শোনেন যার সিম সে কিনছে তাই না রাকেব স্যার এই ওদের দুজনকে নিয়ে আসো আনছি এই আয় দাঁড়া দাঁড়া ওদেরকে চেনো তুমি না স্যার আমি ওদের চিনি না এই তুমি ওনাকে চেনো ও স্যার আমগোলাকে সিম বিক্রি করে স্যার তুমি চেনো ওকে জি স্যার আমাদের এলাকায় সিম বেচে স্যার তাই না এই তাহলে মিথ্যা বলি কেন স্যার ও ডরে বলে দিয়েছি স্যার ডরে ভয় পাইছি স্যার ডরে কই ওরা তো ভয় পেল না ওরা তো ভয় পেল না তুমি মিথ্যা বলো কেন স্যার আমি একটু বেশি ভীতু স্যার রাকিব স্যার ওদেরকে নিয়ে যাও এই এদিকে আসুন কিরে এবার কি সত্যিটা বলবি স্যার কোনো সত্যি নেই স্যার আমি কিছু জানি না স্যার তুই সব জানিস এখনো সময় আছে সত্যিটা বল সিম রেজিস্ট্রেশন একজনের নামে চালায় আরেকজন
কাহিনীটা কি? স্যার কোনো কাহিনী নাই স্যার, আমি কিছু জানি না স্যার। বুঝছি, সহজে কোনো তুই স্বীকার করবি না। তোকে কারেন্টের শক দিতে হবে, আর নইলে এমন পেদানি দেব, পেদানির ঠেলায় তোর কথা বলতে বাধ্য হবে। বল বল। কইতেছি স্যার, কইতেছি স্যার। স্যার সিম বিক্রি করার সময় যখন ট্যাপে স্যার আমি আঙ্গুলের চাপ নিই, তখন স্যার আমি 2 বার নিই। একটা নিই স্যার কোম্পানির ট্যাবে, আর একটা স্যার আমি অন্য ট্যাবে রেখে দিই, ওইটা স্যার সংরক্ষণ করি। ভাই ওই আঙ্গুলের চাপটা হ্যাঁ। কি রে ভাই, হাতে কি তেল মেখাইছে? তুই ভাই তেল মাখ মুখে, ওই আপনার আঙ্গুলের চাপই ধরতেছে না। আপনার মেশিন নষ্ট ভাই। মেশিন একটু ডিস্টার্ব, দাঁড়ান এটা চেঞ্জ করে নেই, আমার কাছে নতুন আরেকটা আছে, এটা লাগাই, এইটা সমস্যা করবো না। এটা ঠিক মতো কাজ করবো তো ভাই? হ্যাঁ ভাই, এটা কাজ করবো, এটা মাঝে মাঝে সমস্যা করে। ভাই কষ্ট করে আঙুলটা বাড়ি। হ্যাঁ ভাই ঠিক আছে ভাই। ভাই এই যে সিম হ্যাঁ অ্যাক্টিভ করাই আছে, মোবাইলে তুললেই আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা ভাই, আচ্ছা ভাই আবার আসেন। হ্যাঁ ভাই আর একখান বালার নাম্বারে সিম দেন। ওই আপনার ভোটার আইডি কার্ডটা দেন। ভাই ওই পুরান নাম্বারের সিম এবং সহজ সিমে কিন্তু একটু খরচ বেশি পড়বে ভাই। কত লাগবো? 250 টাকা। আচ্ছা দেন দেন। আচ্ছা ভাই তো দাঁড়ান, আমি একটু ফর্মটা পূরণ করে নিই। ভাই এর ফিঙ্গার বুঝলাম না। ফিঙ্গার আপনার ওই যে হাতের চাপ, আঙ্গুলের চাপ। আচ্ছা আচ্ছা মেশিনটা মনে হয় কাজ করতেছে না, বুঝছেন? মেশিনটা ডিস্টার্ব মনে দিচ্ছে। দাঁড়ান আমি আরেকটা মেশিন পাইছি। অন কি করুম? অসুবিধা নেই ভাই, আমার কাছে আরেকটা ভালো মেশিন আছে। ওই মেশিনটা একটু ডিস্টার্ব তো ভাই, একটু মাঝে মাঝে ডিস্টার্ব করে। অসুবিধা নাই, এই মেশিনে অসুবিধা হবে না। ভাই আবার একটু এই যে ভাই আপনার সিম অ্যাক্টিভ হয়ে গেছে, মোবাইলে তুললেই হবে। আচ্ছা টাকাটা দেন। এবার বল, এইভাবে সিম কত জনের কাছে বিক্রি করেছিস? স্যার এই 200-300 হবে। এই সিমগুলো কারা কারা নিত? স্যার আমার কাছ থেকে জাফর নামের একজন নিত, ও আবার অন্য পার্টির কাছে বিক্রি করে দিত। গুড। এবার বলো, জাফর কোথায় থাকে? স্যার ওর ঢাকাতেই থাকে। জাফরের সঙ্গে তোমার যোগাযোগ হতো কিভাবে? স্যার ওর একটা পার্সোনাল নাম্বার আছে, এটা অবশ্য স্যার ভুয়া তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করা, ওই নাম্বার থেকে আমাকে ফোন দিত। ঠিক আছে, জাফরের যে পার্সোনাল নাম্বারটা আছে এটা আমাদেরকে দিবে, আর জাফরকে তুমি ফোন করে আমাদের সঙ্গে দেখা করে দিবে। তুমি যদি জাফরের সঙ্গে আমাদের দেখা করে দাও, তোমার শাস্তি কিছুটা হলেও কমবে, আর না হলে পুরো দায়ভার তোমার মাথায় পড়তে হবে। স্যার আমি যদি জাফরে ফোন দিই, ও তো আপনার ঘরের লাগে দেখা করবো না, উল্টা স্যার ও আমার ক্ষতি করব। দেখো, তোমার কোনো ক্ষতি হবে না, সে নিশ্চয়তা আমরা তোমাকে দিচ্ছি। জি স্যার। জাফরের সঙ্গে তুমি এমনভাবে কথা বলবে যাতে কোনো রকমই বুঝতে না পারে যে তুমি ফেঁসে গেছো। এই জাফরকে ফোন দে। হ্যালো হ্যাঁ কই তুই?
ওই 3 রাস্তার মোড়ে আয়, আমরা যেখানে আড্ডা দিই। আরে তাড়াতাড়ি আয়, আমি গ্রামে চলে যাবো। দৌড় মিয়া, কি খালি জায়গা জায়গা লাগাইছো? ঢাকা শহরে আসছো, 2-4 দিন বেড়াইবা। ঢাকা শহরে বাইরে অবস্থাটা কিরকম এটা তোমার দেখতে হবো নাকি? তুমি 2-3 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা আয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। শোন, তুই জাফরের জন্য এখানে অপেক্ষা করবি, আমরা পাশে আছি, কোনো রকম চালাকি করবি না, আর খবরদার পালাবার চেষ্টা করবি না। আর জাফর যাতে কোনো কিছু টের না পায়। আর তুই যদি জাফরকে কোনো কিছু ইশারা করিস, কোনো চালাকি করিস, তাহলে কিন্তু তোর খবর আছে। এখানে চুপ করে বসে থাকবি। এই বেটা, ফোনে তো প্যারা দিতেছিস কেন? চল বাড়িতে চল। বাসায় যাবো না, তুই বয়। বাসা যাবি না? তাহলে থাকবি কই তুই? এই আমার এক আত্মীয়র বাসায় আছে, ওইখান থাকবো, তুই বয়। আরে বেটা, ঢাকা শহরে আমার চেয়ে বড় তোর আত্মীয় আছে, চল আমার বাসায় চল। চল। আরে তোর কইতেছি তো, আমি বাসায় যাবো না, কাম আছে তোর সাথে। ভাই আমাকে নেবেন না? আমরা একটু আপনার আত্মীয়তাটা একটু বাড়াইতে চাই আর কি। এই তোর আত্মীয়? ইন্টারোগেশন সেলে তমাল জানায় সিম কার্ড ক্রেতারা যখন তার কাছে আসে তখন সে 2 বার তাদের আঙুলের ছাপ নিয়ে রাখে। একবার কোম্পানির ট্যাবে আঙুলের ছাপ নেয়, এরপর তার ব্যক্তিগত ট্যাবে সেই আঙুলের ছাপগুলো সংরক্ষণ করে রাখে, যা কিনা উচ্চ মূল্যে অপরাধী চক্রের কাছে বিক্রি করে সে। এতে করে অপরাধী চক্র যখন অপরাধ সংগঠিত করে তখন সে দায়ভার পড়ে ভুক্তভোগী সেসব সহজ সরল মানুষগুলোর উপর, যা কিনা তারা জানতেও পারে না। তমালের মাধ্যমে ভুয়া সিম কার্ড ক্রেতা জাফরকে গ্রেফতার করে পুলিশ। ইন্টারোগেশনে জাফর, দেখা যাক জাফর কি বলে। ভুয়া তথ্য দিয়ে অ্যাক্টিভ করা সিম দিয়ে তুই কি করিস? স্যার আমার স্যার ভোটার আইডি কার্ড নাই স্যার, তার জন্য স্যার আমি 2টা সিম কিনছিলাম স্যার নিজে চালানোর জন্য, কিন্তু স্যার তমাল আমার স্যার ফাঁসিয়ে দিছে স্যার। তুই কি 2টাই কিনছিস নাকি আরো অনেক বেশি কিনছিস? না স্যার, 2টাই কিনছি মাত্র স্যার। মাত্র 2টা না? হ্যাঁ স্যার। কি রাকিব স্যার, ওকে কিছু বলার দরকার নেই, আশা করি ও এমনি সব কিছু বলবে। কি জাফর বলবে না? জি স্যার, বলবো স্যার। গুড। এবার বলো, কয়টা সিম কিনেছো আর কার কাছ থেকে কিনেছো? স্যার আমি 2টা সিমই কিনছি স্যার। স্যার 2টা সিম স্যার আমি তমালের থেকে কিনছি স্যার। দেখো জাফর, তুমি যদি স্বীকার করতে কয়টা সিম কিনেছো এবং সেই সিমগুলো কাদের কাদের দিয়েছো, তাহলে আমাদের মূল অপরাধী ধরতে খুব সহজ হতো। যেহেতু তুমি সত্যি কথা বলনি, তাই তারা যে অন্যায়গুলো করছে, অপরাধগুলো করছে, তার সকল দায়ভার তোমার মাথায় উঠবে। না স্যার, আমি অন্য দোষ নিজের মাথায় নিতে পারব না স্যার। তুমি যাদের কাছে সিমগুলো দিয়েছো তারা তো অন্যায়ের পাহাড় জমিয়েছে। তুমি যদি দায় স্বীকার না করো, তাহলে এই দোষগুলো আমি কাদের ঘাড়ে দিব? স্যার আমি সত্য কথা বললে স্যার আমার ছেড়ে দিবেন স্যার। তুমি ইতিমধ্যে অনেক অপরাধ করে ফেলেছো, সুতরাং তোমাকে ছাড়ার সুযোগ নেই। তুমি যদি সত্যিটা স্বীকার করো, তাহলে হয়তো বা অনেক ঝামেলা থেকে তুমি বেঁচে যাবে। এবার বলো, তুমি কয়টা সিম কিনেছো? স্যার স্যার 250 স্যার। জাফর, এখানে 2টা নাম্বার আছে, আপাতত বলো এই নাম্বার 2টো কাকে দিয়েছো, আর বাকিটা পরে শুনবো। স্যার স্যার আমি মোবাইলে সেভ করা আছে স্যার। স্যার আমি মোবাইল দেখলে বলতে পারম স্যার। রাকিব স্যার, ওর ফোনটা দাও।
স্যার একটা আকরাম আর একটা বিল্লাল স্যার। দেখো জাফর, আমার মনে হয় তুমি এখন মিথ্যে বলছো। ঠিকঠাক বলো, ওদের কাছে টোটাল কতটা সিম বিক্রি করেছো? স্যার 90-95টার মতো স্যার। আর বাকিগুলো কোথায় বিক্রি করেছো, কার কার কাছে বিক্রি করেছো? স্যার আরও 3 জন আছে স্যার, ইমন, বাপ্পি আর মামুন স্যার। আকরাম এবং বিল্লাল, এদের কোথায় পাওয়া যাবে? আর এদের সাথে তোমার কানেকশন কি? স্যার আমি খালি স্যার ওদেরকে সিমই বিক্রি করতাম স্যার, ওদের লগে স্যার আমার কোনো কানেকশন নাই স্যার। কিন্তু ওরা তো শুধু সিম কিনেই ক্ষান্ত হয়নি, ওরা লিজা নামে এক মেয়েকে অপহরণ করেছে। তুমি যদি ওদেরকে ধরতে সহায়তা করো তাহলে হয়তো তোমার শাস্তিটা কম হবে। স্যার ওরা স্যার বাড্ডা সাঁতারপুলের অনেক ভিতরে থাকে স্যার। সাঁতারকুল কোথায় থাকে? ঠিক আছে, আপাতত তুমি কাস্টডিতে থাকো। রাকিব স্যার আসো। তোর বাপ মোবাইল বন্ধ রাখছে, খোঁজ পাইতেছি না, আমার লগে চালাকি করে না? ভাই আব্বার তো ফোনে চার্জ নাও থাকতে পারে। 10-12 ঘন্টা ধরে চার্জ দিয়ে আমারে বুঝাও না? ভাই আব্বার তো ফোন নষ্ট হয়ে যাইতে পারে। আরে নষ্ট হইলে আরেকটা সেটে ঢুকাইয়া যায় এই সিমটা, তারপরে ফোন দিবে। ভাই তাহলে আব্বার কোনো বিপদ হয়েছে? কিসের বিপদ? ফোন তো চুরিও হইতে পারে। ফোন চুরি হয়ে যেতে পারে, উনি জ্যোতিষ হয়ে গেছে একদম। টাকা যদি না দেয় তোরে একদম কাইটা কিন্তু নদীতে ভাসাই দিব। অবশ্যই। জি স্যার, আপনার ফোনটা ওপেন করেন। জি স্যার। স্যার কল দিচ্ছে স্যার, শুনেন আপনি রিসিভ করে বলবেন টাকা তুলতে ব্যাংকে যাচ্ছেন, টাকা তুলেই পাঠিয়ে দিবেন। লাউড স্পিকারে কথা বলবেন। জি স্যার। হ্যালো, কিরে তোর মোবাইল বন্ধ কেন? টিকটিকি লাগাইছস আমাকে পিছনে না? বাবা আমার মোবাইলটা পানিতে পড়ে গেছিল, এখন ঠিক কইরা এই যে তোমার এক লগে কলে কথা কইতেছি। হারামি মিছা কথা কস আমার লগে। মায়ের লাগে মায়া লাগে না? টাকাও কি পানিতে পড়ছে? টাকা পাঠাস না কেন? আমি ব্যাংকে আইছি, আমি টাকা তুলে এখনই পাঠাইতেছি। তোর মেয়ের অবস্থা কিন্তু ভালো না, তাড়াতাড়ি মেয়েরে নিয়ে হসপিটালে ভর্তি কর। স্যার আমার মোবাইল মায়ের অবস্থা বলে পারো না স্যার। চিন্তা করবেন না, একটু স্থির হন, শান্ত হন। এই টাকা তুলে পাঠানোর সময়টুকু অপেক্ষা করুন। যদি এর মধ্যে আমরা আপনার মেয়েকে উদ্ধার করতে না পারি তাহলে প্রয়োজনীয় টাকা নিয়ে আমরা ওদের কাছে যাবো। তারা আমার মেয়েকে উদ্ধার করেন স্যার। প্লিজ, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা আপনার মেয়েকে উদ্ধার করতে পারবো। একটু ভালো করে দাও। রে তাদের না সাল সাধারণ লাগবে নাই তো? দেখো রাস্তা ক্লিয়ার তো? ক্লিয়ার ক্লিয়ার। বাই। আচ্ছা বাই। হ্যাঁ আর এই জায়গায় নিয়ে বয়া থাকা ঠিক হইব? কেউ পয়সা ফেলাইলে? আরে দেখে ফেলাবে কেমন? আমি করে বউ সাজাই বয় রাখবো নাকি? আর তো ফালাই থেকে যাবো কেন? আর বাপে খালি ফোন ধরে না, টাকাটা দিলেই এরপরে লেকচারি জোর এই সেরি কিচ্ছু হইবে না। মানে যে মাল খাওয়াইছি 2-3 দিনে ওর না। বরকত। জি স্যার। ভালো করে সার্চ করো। জি স্যার। দেখো কোথাও কিছু পাও কিনা। এদিকে দাঁড়া। জি স্যার, দেখতেছি স্যার, একটু দেখেন স্যার। এখানে দাঁড়া। স্যার
কোথাও তো কেউ নেই স্যার। কিরে এখানে তো কিছুই নাই। স্যার এটা ওর একটা জায়গা স্যার, তার আগে স্যার আমি ওগুলোকে এক দুবার এখানে আসছিলাম স্যার। এখানে কি করে? মন মতো লোক ধরে নাকি এখানে আটকে রাখে? তা জানি না স্যার, কিন্তু স্যার এখানে মাঝে মাঝে নেশা করে ওরা সবাই মিলা। একালে একটা লোক আছে স্যার, ওইখানে গাঞ্জা কিনে আনে স্যার। তাই না? ওইখানে গেলে স্যার পাইতেও পারেন স্যার। তুই কি ওই জায়গাটা চিনিস? স্যার চিনি। বরকত? জি স্যার। তাহলে চলো জি ওই স্যার। জায়গাতেই। জি স্যার, আয় চল সেই জায়গায় চল, আয়। আসো। স্যার স্যার এটা ওর বললি স্যার, এখান থেকে স্যার মাঝে মাঝে চলাফেরা করে স্যার। তাই না? জি স্যার। বরকত? জি স্যার। পজিশন। কুইক। বরকত। হেই আচ্ছা, হেই চুপ। কেডা? ও আপনি আমার ধরছেন কে? কি জন্য ধরছি? থানায় চল। স্যার 500 টাকা লাগলো, তামাক খাইতো। চুপ বেটা। তামাক খাওয়ার লাগে থানায় বরকত। লাগে। জি স্যার। চলো। ইন্টারোগেশন সেলে জাফর জানায় সে শুধু মধ্যস্থতাকারী হিসাবে টাকার লোভেই এই কাজ করেছে। তমালের কাছ থেকে ভুয়া সিম নিয়ে সে অপরাধীদের কাছে বেশি দামে সেই সিম বিক্রি করত, আর অপরাধীরা সেই সিম ব্যবহার করে নানান ধরনের অপরাধ সংগঠিত করত। কিন্তু জাফর এর সাথে কোনোভাবেই জড়িত নয়। লিজা অপহরণকারী সদস্যরাও জাফরের কাছ থেকেই সিম নিয়েছিল, আর তাই পুলিশ সদস্যরা জাফরের সাহায্য নিয়ে অপহরণকারীদের একজন সদস্য বিল্লালকে আটক করে। ইন্টারোগেশন সেলে বিল্লাল, দেখা যাক বিল্লাল কি বলে। রাকিব স্যার। কিন্তু স্বীকার করলো না স্যার। স্যার আর খালি মারতেছে স্যার, কি লেগে মারতেছে না করলে বুঝবো কেমন? আর মারতেছেন কেন স্যার? কেন মারতেছে তুই এখনো বুঝতে পারছিস না? যে মেয়েটাকে অপহরণ করেছিস, বল সে মেয়েটা কোথায় আছে? কোন মেয়ে? বল মেয়েটা কোথায় আছে, দ্রুত বল। স্যার মনে হয় ভাগছে, আপনারা যে আমার ব্যাপারে যাই না গেছেন। রাকিব স্যার, অনেকদিন হয়েছে মনে হয় অ্যালোপ্যাথিক খায় না, ওর একটু অ্যালোপ্যাথিক খাওয়ার ব্যবস্থা করো। কি করবে? এই স্যার বল। হ্যাঁ গুড, এবার বল মেয়েটা কোথায় আছে? নয়নের গলিতে সোফা কারখানাটা রুমে রাখা আছে, ওইখানে গেলেই পাইবেন স্যার। গুড। তোর সাথে আর কে কে ছিল? আমার সাথে শুধু আকরাম ছিল। আকরামকে কোথায় গেলে পাওয়া যাবে? স্যার ওই নয়নের গলির আশেপাশে গেলেই পাইবেন। আকরামের কোনো ছবি আছে তোর কাছে? মোবাইলে আছে স্যার। গুড। রাকিব ফোনটা দাও ওকে, দেখাও তো। এই লক্ষণ। রাকিব স্যার। ফোর্স নিয়ে দ্রুত নয়নেগুলোতে যাও। ওকে স্যার। আর আকরামকে গ্রেপ্তার করে নিয়ে আসো। ওকে স্যার। আর তুই আপাতত কাজ করতেই থাক। স্যার এই যে মেয়েটা স্যার। পালস দেখো। জি স্যার। স্যার পালস আছে স্যার। আচ্ছা আমি ব্যবস্থা নিচ্ছি। হ্যালো হ্যালো চার্লি, চার্লি 3, অ্যাম্বুলেন্স পাঠান কুইক। ওভার। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আসামি সবাইকে ধরতে পেরেছি, আর একজন শুধু বাকি আছে। আশা করছি অতি দ্রুতই আমরা তাকে ধরতে পারবো। জি স্যার, আমি আমার মা মরা মেয়েটাকে আমি আমার এক মুহূর্তের জন্য দূরে রাখবো না। আমি ওর মা, আমি ওর বাবা, আমি ব্যবসায়ী কাজে ভালো করে খেয়াল নিতে পারিনি। আমি আর ওর কাছ থেকে
লিজা, তোমার সাথে যা যা ঘটেছে তুমি সবই আমাদের বলবে। একটু সুস্থ হয়ে নাও। যতটুকু জানতে পেরেছি আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। আর ওসি স্যার তো এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখছে। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আমরা যথাযথ ব্যবস্থা নেব। মামুন সাহেব, তাহলে আজকে উঠি। ভালো থাকবেন, মেয়ের দিকে একটু খেয়াল রাখবেন। জি, থ্যাংক ইউ। ফোন খোল। ফোন বন্ধ। বিলাল কি একা ধান্দা করতেছে নাকি? এই বেটা, এক কথা কতবার বলবো? বল আকরাম কোথায়? বল। স্যার মনে হয় টের পেয়ে গেছে। আপনারা আমার ব্যাপারে জানছেন আর আমাকে ধরছে, এটাও বুঝতে পারছে, এই জন্য ভাগছে। আর ফোনটা তো বন্ধ স্যার, খোলা থাকলে তো মাঝে মাঝে ফোন টোন দিত। রাকিব স্যার, ও ফোনটা কি তোমার কাছে আছে? জি স্যার। ফোনটা ওপেন করো, ওর কাছে দাও। এই লক খোল। আকরামকে ফোন দে। লাউডে। ওই কই তুই? আমার লাগে শেয়ানামি করো না। মায়াডলে ভাগছিস তুই? একলা খাবি? আরে ভাই, সেনাগিরি করবো কা, আমি আছি নানান ঝামেলায়। ওই দিন আসছিল মায়ার বাপের ফোন বন্ধ। আজকে সারাদিন তোরে গুতায় পাই নাই, তোর ফোন বন্ধ। নিশ্চয়ই তুই টাকা খাই মায়াডের সাইডে দিছস, আর নাহলে অন্য কোথাও আটকে রাখছিস। ভাই ওইসব কিছু না, ফোন বন্ধ রাখছি অন্য কারণে। কি কারণে বন্ধ রাখছিস? ভাই তুমি একটু দেখা করো আমার লাগে। কই আমুক? ঘরে ওকে। কিরে, খেলেও কি ঠিকঠাক পাওয়া যাবে তো? জি স্যার, আমরা একটা জায়গায় সবসময় আড্ডা দিই, বহি। আপনি তো সবই শুনলেন, কি করলাম। রাকিব স্যার, এই গর্ধবটাকে নিয়ে সাথে ফোর্সে তুমি ওখানে যাও। ওকে স্যার। দ্রুত গিয়ে আকরামকে গ্রেফতার করে নিয়ে আসো। ওকে স্যার। চলো। ওঠ। আরে ওঠ। বহুত নাটক করছিস, ওঠ। চল, বহুত নাটক করছিস। চুপ করে না। এখানে তো আরো একবার আসছিলাম, কিছুই পাইনি। আচ্ছা বলতো দেখি, তুই কি ওকে এখানে আসতে বলছিস নাকি পালায় যাওয়ার জন্য সংকেত দিচ্ছিস? স্যার আমার সবসময় এই জায়গায় রান্না বাতি সব সবাই এখান থেকে। স্যার আরে আবার এই মাঠে দিয়া বাটাম দেওয়া লাগবে স্যার। স্যার আমি যা জানি তা তো কই আমার বাটাম দেবেন ঠিক আছে। হেই বেটা, কইছস তাহলে আকরাম কই? এটা তো আমিও বুঝতেছিলাম, আমি তো এখানে আসার কথা, ও তো আজকে আসবে স্যার, মাস্ট। আমরা এখানে আসার কথা বলে যত যাই হোক এখানে আসমুই। আচ্ছা, আর কোন আস্থান আছে তুই কি জানাস? না স্যার, সবসময় তো এখানে। ভালো করে চিন্তা করে দেখ স্যার, আশেপাশে দেখতে পারেন, বুঝিস কিন্তু। স্যার দেখে পাইলে বরকত স্যার এখন কি আর করবেন স্যার? চলো আশেপাশে দেখি। ঠিক আছে স্যার, চলো আসো। চল। আস্তে স্যার। আর বাইরে ওমা হাঁটিস টাকা বিল্লাল, এখন কি হবে? কি হবে? বাটাম হবে, বাটাম। আকরামকে যে পেলাম না, আমি
আমি যে ওসি স্যারকে কি জবাব দেই উনি তো এই খবর শোনার জন্য প্রস্তুত না। স্যার ওনা আসলে আমি কি করব? আরে তুই কি করবি সেটা তোর ব্যাপার, এখন আমি কি করব? টিকটিকি লেয়া গরো না, আমারে ধরাবি। স্যার আপনি কি করবেন? তোকে তোকে পিষে ফেলবো, পিষে। থানায় চল। চল স্যার, আসবো? হ্যাঁ রাকিব আসো। স্যার বসো, বলো কি খবর? স্যার আকরামের ফোন নাম্বারটা বন্ধ স্যার। বিল্লালের কাছে যতগুলি ফোন ছিল সবকটা নাম্বার বন্ধ। তার মানে স্টপিটটা কোনো না কোনোভাবে খবর পেয়ে গেছে। তাহলে স্যার এখন সমাধান কি? কিভাবে ওকে পাবো? দেখো রাকিব, যত মুশকিল তত আসান, যত কঠিন সমস্যা হোক তার সহজ কিন্তু সমাধান রয়েছে। বিভিন্নভাবে চেষ্টা করো, বিশ্লেষণ করো। আর যেহেতু বলেছো তার নাম্বারটা বন্ধ, তার মানে প্রযুক্তিগত দিক থেকে সে কিন্তু বিচ্ছিন্ন। তার মানে সে ঢাকার বাইরে চলে গেছে। হ্যাঁ স্যার, এমনটা হতেও পারে। তোমার গ্রামের বাড়িতে খোঁজ খবর নাও। স্যার আমি অনেককে জিজ্ঞেস করেছি, ওর গ্রামের ঠিকানা কেউ বলতে পারে না। আর বিল্লালকেও আমি বহুবার জিজ্ঞেস করেছি, ও বলতে পারছে না। কিন্তু আমার কেন জানি মনে হয় বিল্লালকে ঠান্ডা মাথায় জিজ্ঞাসাবাদ করলে আকরামের বাড়ি কোথায় এটা না চিনলেও সে ঢাকা থেকে বের হতে কোন বাস স্ট্যান্ড ব্যবহার করে এটা নিশ্চয়ই সে জানবে। তাহলে স্যার বিল্লালকে না হয় আরেকবার জিজ্ঞেস করি, দেখি হ্যাঁ। কিছু পাওয়া যায় কিনা। ঠিক আছে, ওকে স্যার, যাও জিজ্ঞাসাবাদ করে দেখো। কখনো বাড়ি যাওয়ার সময় তোর কি এমন মনে হয়েছে ও কোন দিক দিয়ে যায়? ধর মাওঘাট, গাবতলী, সদরঘাট, সায়দাবাদ নাকি মহাখালী? স্যার জানি না, আমরা কেউ কারো গ্রামের ঠিকানা ইচ্ছা করে লইতাম না। আরে একটু মনে করার চেষ্টা কর না। স্যার আমার একটা ব্যাপার মনে পড়ছে। কি? স্যার একদিন চার দোকানে আমি তো ওইটা বললামই আপনাকে যে আপনি যদি আমার কথা নাই বলতে দেন তাহলে কেমনে হবে বলে। আমি বললাম তো আপনি ওই যে ওই মালটা ওই নিয়ে গেছে, এই খালা ওই নিয়ে গেছে। হ্যাঁ স্যার বরিশালের একটা টিকিট ছিল। তাই না? ঠিক আছে, তুই আপাতত কাস্টডিতে থাক, আমি আকরামকে ধরে আনার ব্যবস্থা করছি। হ্যালো বল। হ্যাঁ বরকত, তাড়াতাড়ি ইউনিট রেডি করো, অ্যাকশনে যেতে হবে, কুইক। পুলিশ তার সোর্সের মাধ্যমে জানতে পারে অপহরণকারী চক্রের মূল হোতা আকরাম
ঢাকা ছাড়তে বরিশালের বাসে উঠেছে, কিন্তু সে বরিশাল পর্যন্ত বাসের টিকিট কাটেনি। তার মানে পথে মধ্যে আকরাম নেমে যেতে পারে, আর তাই পুলিশ তার পিছু নিয়েছে। দেখা যাক পুলিশ আকরামকে ধরতে পারে কিনা। জামা পাল্টাইলে কি পরিচয় পাল্টানো যায়? না। জি স্যার, তোমার নামটা তো আকরাম। জি, কিন্তু আসলে তুমি করো সব আঁকা। অনেক বড় মহাসাধু। কোন অপরাধ করনি তুমি? একটা নয়, দুইটা নয়, অসংখ্য অপরাধ তোমার নাম। খুন, ডাকাতি, রাহাজানি, প্রতারণা, সকল অপরাধ তুমি করেছো। বিশ্বাস করেন স্যার, আমি এই সব কোনো কিছুর সাথেই জড়িত না। আমি 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 স্যার নির্দোষ স্যার। তুমি তো নির্দোষ। জি স্যার। আর দোষ হচ্ছে আমাদের, যে আমরা তোমাকে গ্রেফতার করেছি। স্যার আমি কি করছি স্যার? কি করনি তুমি? খুন, রাহাজানি, অপহরণ, প্রতারণা, এমনকি নারীকে ধর্ষণ পর্যন্ত তুমি করেছো। সি সি স্যার, আমার মতন উচ্চ বংশীয় লোকজন স্যার এই কাজ করবে স্যার? আপনার বিশ্বাস হয় স্যার? তাই না? বাহ রাকিব স্যার, সে নাকি উচ্চ বংশীয় গরু। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তুমি আসলে একটা উচ্চ বংশীয় গরু। একটা গরু যখন হাল চাষ হয় না, হাল চাষ করতে যা যা করা লাগে ওকে ঠিক তাই করবে। শুরু করো। এই প্রতারণা তুমি কিভাবে আসলে, আর সম্পৃক্ত হলে কিভাবে? স্যার ওই একবার বাড়িগণে ঢাকায় দিয়েছিলাম স্যার, তো এই আরিসা ফেরিঘাটে স্যার ওই যে অফারে সিম বিক্রি করতেছিল, তো আমি একটু কিনতে চাইলাম, তো হ্যাঁ আমার দেয় না, কারণ আমার ওই যে এনআইডি কার্ড আসছিল না স্যার। পরে আবার একটু পরে ডাক দিয়ে কয় যে 200 টাকা দিলে তাহলে সিম দিবে স্যার। তো এরপর ঢাকায় আই স্যার, ঢাকায় আবার কয়েক বছর পর আমি স্যার খুব অভাবে পড়ি স্যার। কোনো স্যার কুল কিনারা করতে পারতেছিলাম না স্যার। এরপরেই আর কি এই প্রতারণার লগে যুক্ত হয়েছে। তুমি মনে হয় জানো না যে অপরাধী যতই চালাক হোক না কেন, আইনের হাতে তাকে ধরা পড়তেই হবে। আর তুমি যে অন্যায় করেছো, অপরাধ করেছো, এর মাসুল তোমাকে গুনতেই হবে। স্যার স্যার আমার মাফ করে দিন স্যার, আমি আর জীবনে স্যার করবো না স্যার। মাফ করে দিব আর জীবনেও করবে না বলছো? না স্যার, আমি আর জীবনে করবো না স্যার, মাফ করে দিন। যে অন্যায় তুমি করেছো, আদালতের মুখোমুখি তোমাকে হতেই হবে, আর সর্বোচ্চ শাস্তিটাই তুমি পাবে। রাকিব স্যার, ওর বিষয়ে আরো তথ্যপত্র সংগ্রহ করো, আমরা সে অনুযায়ী আদালতে চার্জশিট দাখিল করব, আর বিচার করবে আদালত। ওকে স্যার 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 আমার মাফ করে দিন স্যার, আমি আর জীবনে করবো না স্যার।
স্যার দর্শক, অবশেষে লিজা অপহরণকারী চক্রের সদস্যরা পুলিশের হাতে ধরা পড়েছে, কিন্তু এমন আরো অনেক চক্রই হয়তো ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। তাই দর্শক, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে, যাতে করে আপনার ব্যক্তিগত ডাটা, জাতীয় আইডি, হাতের ছাপ কোনোভাবেই অপরাধীদের হাতে না যেতে পারে। প্রযুক্তি আমাদের জন্য অকল্যাণ না হয়ে আশীর্বাদ হয়ে আসুক, সে আশা নিয়েই আজ শেষ করছি ফাদের এই আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় যমুনা টেলিভিশনের সাথেই থাকুন।